জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। ব্যাংক ঋণের সুদহার কমাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মুদ্রাস্ফীতি না কমা পর্যন্ত এই হার কমাবে না বাংলাদেশ ব্যাংক। এদিকে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে অর্জনের জন্য IMF সন্তুষ্ট বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সকালে প্রথমে অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে IMF। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য IMF সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন যে জুনের মধ্যে $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়া যাবে। তবে রাজস্ব আদায়ের শর্ত পূরণের লক্ষ্যমাত্রা জুড়ে দিয়েছে সংস্থাটি। পরে দুপুর 12টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে IMF। বৈঠকে আর্থিক খাতের সংস্কার নিয়ে প্রশংসা করেছে IMF। এছাড়া জুনে মূল্যস্ফীতি কমে 8.2% নামবে বলে জানিয়েছে সংস্থাটি। ওরা বাংলাদেশে ইকোনমি বলতে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন। কিন্তু এই রিভিউর পর একটু দেখবে, ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, রিফান্ড লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স GDP রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক ধারণা পরিবর্তন করে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা ও 10 বছর পরে বিনিয়োগে অবস্থান কেমন হবে তা তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে বিনিয়োগ সম্মেলন 2025। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সম্মেলনটি চলবে 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে ILO ও নাসার সঙ্গে চুক্তি হওয়ারও সম্ভাবনা আছে। রোববার দুপুরে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে অংশ নেবে 40টি দেশের বিনিয়োগকারীরা, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠানও। সম্মেলনে ILO ও নাসার সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। রোববার দুপুরে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিডার পক্ষ থেকে সম্মেলনে অংশ নিতে BNP, জামাত ও NCP এই 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন, আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কীরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করব। BNP, জামাত, NCP ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে ওনাদের রিপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে, ইনঅগ্রাল সেশনেও থাকবে, এবং তারপরে ওনাদেরকে আমরা একটা ব্রেকআউট রুমের ব্যবস্থা করে দিয়েছি, একটা মিটিং রুমের ব্যবস্থা করে দিয়েছি, ওখানে ওনাদের লোকজন থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের জন্য সহায়ক পদক্ষেপ নেবে সরকার। একই সঙ্গে বাংলাদেশের স্বার্থ বজায় রেখেই আমেরিকা থেকে কিভাবে বাণিজ্য বাড়ানো যায় সেই চেষ্টা চলছে। এছাড়া 2-1 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ও USTR এর কাছে 2টি চিঠি পাঠানো হবে। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বাংলাদেশের করণীয় নিয়ে বৈঠক শেষে কথা জানান সংশ্লিষ্টরা। এইখানে যে সমস্ত আমরা অ্যাকশন নেব, আমাদের নিজস্ব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, অন্য মোর কম্পিটিটিভ কম্পেয়ার টু আদার্স, সো দ্যাট আমেরিকান ইকোনমি, আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরও এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ীদের এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এটাকে রেশনালাইজ করবো, এটাকে আরও স্মুথ করবো, যাতে দুই দেশের বাণিজ্যে আরও প্রসার লাভ করে। সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করবো। যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে প্রোহিবিট করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করব। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলি খুঁজছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি। এক মাসে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন লক্ষ্য পূরণ করেছে প্রবাসী আয়।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে মার্চ মাসে রেমিটেন্সে আয়ের লক্ষ্যমাত্রা $300 কোটি ছাড়িয়ে গেছে, যা ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিটেন্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে প্রবাসীরা দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তারা ব্যাংকে টাকা পাঠানো বাড়িয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান যে আগামীতে এই লক্ষ্যমাত্রা ধরে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে আমরা আকুন পেমেন্ট দিলাম। আকুন পেমেন্ট দিলে স্বাভাবিকভাবে এটা নিচে নেমে যায়, কিন্তু যেটুকু ইরোশন হলো দ্রুততম সময়ের মধ্যে সেই ইরোশনটা কিন্তু কাভার হয়ে গেল। এর প্রধান ইম্প্যাক্ট হয়েছে মূলত রেমিটেন্সের কারণে, এবং রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই। চীনের গণমাধ্যম সিজিটিএনকে সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন তিনি, যার মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানায় স্থানান্তর করার আহ্বান জানান। তিনি বলেন, এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে। I'm inviting investments from China to come to Bangladesh. I said, take it as your complementary economy. So you bring your investment, you produce things, sell wherever you want, whether you want to sell in China or you sell outside of Bangladesh, anywhere else. It's your choice. We are your factory. Use our young population, very energetic young population, train them up to do the things. It may be reassembling plant, assembling plant, it may be a very complicated technological plant. Young people are very quick to adopt to the technology they are taught. So I said, you have very eager population, very talented young population. Use them. We needed a reliable healthcare system. We didn't have it yet. Chinese hospitals would be available in Kunming for Bangladeshi patients. Then we learned from the Chinese doctors their way of improving the healthcare system in Bangladesh. So it's very helpful for us having this close relationship in many different ways. জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3টি মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, আয়নাগর খ্যাত গুমের বন্দিশালা পরিদর্শন করতে গিয়ে টাইম বোমার ঝুঁকিতে পড়েছিল তদন্ত দল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। তাজুল বলেন যে ট্রাইব্যুনাল নিয়ে নানামুখে ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। ট্রাইব্যুনালের তদন্ত দল আয়নাঘর পরিদর্শন করতে গিয়ে মরণঘাতী বোমার ঝুঁকিতে পড়েছিল, যা হত্যার উদ্দেশ্যে পুঁতে রাখা হয়েছে বলে মনে করেন তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। দুর্নীতির অভিযোগ এড়াতে পারেননি বলে টিউলিপ সিদ্দিকী সে দেশের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন যে টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার ব্যাপারে আইনি প্রক্রিয়া এগোবে দুদক। রোববার ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন, বলেন যে টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনার নামে হওয়া মামলার ব্যাপারে আইনি প্রক্রিয়া এগোবে দুদক। এ সময় তিনি আরও বলেন যে দুদকের আসামি যারা দেশের বাইরে পালিয়ে গেছেন বা আছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর নেই, তিনি দুদকের মামলার আসামি হতেও পারেন। এদিকে 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন।
এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইনের পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব পাশের দেশেও পড়তে পারে। ভারতীয় সংসদে মুসলিম ওয়াকফ আইন পাশ করে সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না। তাই ভারতের ২০ কোটি মুসলমানের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের জনসংখ্যার 14%, অর্থাৎ প্রায় ২০ কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। রাশিয়া সফর শেষে সেখান থেকে 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন তিনি। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছে আইএসপিআর। দুই দেশের সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 12 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। টানা 9 দিন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সরকারি বেসরকারি চাকরিজীবীরা। সকালে সচিবালয়ে কর্মস্থলে ফিরেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা আসেন তাদের কর্মস্থলে। একই সঙ্গে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ফেরেন শিক্ষার্থীরাও। পরিবার পরিজনের সঙ্গে লম্বা ছুটি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরায় তাদের কণ্ঠে ছিল স্বস্তির সুর। তবে নগরীর সড়কে এদিন খুব একটা যানজট না থাকলেও মেট্রো রেলে ছিল যাত্রীদের ঢল। এর আগে গেল 27 মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। 28 মার্চ থেকে 5 এপ্রিল টানা 9 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এতদিন পর অফিসে আসতে একটা অস্বস্তি লাগতেছিল, বেশ আরামেই তো ছিলাম, তাই না? সব মিলে ঈদ ভালো হয়েছে। নিশ্চিন্তে নির্বিঘ্নে ঝঞ্ঝাট মুক্ত হবে, ঝামেলা মুক্ত হবে গেছি, ঝামেলা মুক্ত হবে ফিরে আসছি। কর্মব্যস্ততার দিন তো আসতেই হবে, একটু কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, তারপরেও কাজের মধ্যে না আসলে তো আর ভালো লাগে না। ফ্যামিলিকে রেখে আসা একটু খারাপ লাগবে না, এই আর কি। 2-1 দিন গেলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা খুব ভালোভাবে বাসায় গেছি এবং আমাদের যে ফিরতিটা ছিল সেটাও খুব ভালো ছিল আর কি। ঈদ উল ফিতরে টানা 9 দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। পাশাপাশি আগের মতোই স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ জানায় যে দুপুর থেকে একের পর এক বন্দরে প্রবেশ করে পণ্যবাহী ট্রাক। প্রথমে ভুটান থেকে বন্দরে ঢোকে পাথর বোঝাই 2টি ট্রাক, এরপর নেপাল থেকে আসে অন্যান্য পণ্য। আমদানির পাশাপাশি শুরু হয়েছে রপ্তানিও। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়েছে আলু। গেল 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ায় চলতি অর্থ বছরে রপ্তানি আয় বাড়বে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। তবে ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় ভাটা পড়েছে রাজস্ব আয়ে। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনায়
প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে বরিশাল সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকালে জাজিরা থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলায় 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়েছে। এদিকে গ্রেপ্তারের পর প্রধান অভিযুক্ত বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া বরিশাল থেকে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন র্যাব। জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় 21টি মামলা রয়েছে। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জাজিরা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয় অন্তত 16 জন। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কুদ্দুস ব্যাপারের বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে উনি সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসছেন। ওনার নামে একাধিক মামলা রয়েছে, যতটুকু জানতে পেরেছি 20টিরও অধিক মামলা রয়েছে, এবং তার প্রতিপক্ষ যিনি জলিল মাতাব্বর তিনিও বর্তমানে জেল হাজতে আছেন। তো বেসিক্যালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই সংঘর্ষের তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড জামাত ইসলামের আমির সহ উভয় পক্ষের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 11টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামাত ইসলামের আমির। বাকি 2 জন একই এলাকার আব্দুল মান্নান ও শাহিনা বেগম। নিহত 3 জনই সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় ইউপি সদস্য জানান, আবদুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে এক পক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের কুতুপালংয়ের AMSF হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরে 3 জনকে মৃত ঘোষণা করেন। মাগুরার শ্রীপুরে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল সদস্য মুন্সি মিরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে যুবদল নেতার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত বিএনপি নেতা মিরাজুল ইসলাম ধলার বাড়িসহ 4টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভ করা হয় ভাঙচুরও। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, গেল 30 মার্চ রাতে নাকল মল্লিকপাড়া জামে মসজিদ মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জামিরুল ইসলাম ধলার সঙ্গে যুবদল সদস্য মিরান হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামিরুল মুন্সি সমর্থকরা মিরান হোসেনকে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে মাগুরা 250 সদস্য শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পাঠানো হয় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে। চট্টগ্রাম ইপিজেডের জুতা তৈরির কারখানায় কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে 2টি কারখানার শ্রমিকদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। এর মধ্যে 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল 10টার দিকে ইপিজেডের এক্সেল জুতা তৈরির কারখানার সামনে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানাটিতে ঈদের আগে 40 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অসদাচরণ ও অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ আনা হয়। গতকাল ছাঁটাই হওয়া শ্রমিকরা পুনরায় নিয়োগের দাবিতে দিনভর বিক্ষোভ ও ইপিজেডের সামনে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার আবারও কারখানার সামনে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে কারখানার অন্য শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে কোরিয়ান মালিকানাধীন JW কারখানার 3 শ্রমিক আহত হন। বর্তমানে কারখানা দুটিতে আপাতত কাজ বন্ধ রয়েছে। চট্টগ্রামের চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গেল 15 মার্চ ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয় সাজ্জাদকে। পরে তাহসিন হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।
পরে আজ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে নগরীর বাকলিয়ায় জোড়া খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর 2 আসামি বেলাল ও মানিককেও আদালতে তোলা হয়। পরে তাদের 4 দিনের রিমান্ড দেয় আদালত। মানিক বেলাল দুজনই সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর মধ্যে 84 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান 93 আইনজীবী। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তারা জামিন চাইলে 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে, তার আগেই জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত 8 নারী আইনজীবী ও সিনিয়র আইনজীবী আবু সাইদ সাগরের জামিন আবেদন মঞ্জুর করেন, বাকিদের কারাগারে পাঠান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে দেশটির ওয়াকফ বিল সংশোধনের নিন্দা জানাতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি। 13 এপ্রিলের মধ্যে এই দাবি কার্যকর না হলে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে দলটি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম সংখ্যালঘু নিপীড়ন বন্ধ ও দেশটিকে ওয়াকফ সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা জানান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। এ সময় তিনি বলেন, ভারত মুখে মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তবে সাম্প্রদায়িক রাষ্ট্র মুসলিমদের নিশ্চিহ্ন করতে বিভিন্ন কালো আইন করছে ভারত। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, তবে 5 আগস্টের পর ভারত অপপ্রচার চালিয়ে যা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, দলমতকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আগ্রাসন রুখে দেবার আহ্বান জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম নজির বাংলাদেশ। ভারতের মুসলমান নিশ্চিহ্ন করার জন্য বাবরি মসজিদ থেকে শুরু করে আসাম, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড, গোটা ভারতবর্ষকে যে মুসলিম নিধনের যেই চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং একের পর এক যেই কর্মকাণ্ড করে যাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। অটো গ্যাস 2 পয়সা কমে প্রতি লিটার 66 টাকা 41 পয়সায় সমন্বয় করা হয়েছে। রোববার সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় তিনি জানান, এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1450 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গেল 3 মার্চ ওই মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল 1478 টাকা। এলপিজির খুচরা বিক্রয় মূল্য যেটি সেটি অপরিবর্তিত রয়েছে 1450 টাকায়, যেখানে 12 কেজি সিলিন্ডার কোম্পানি বিক্রি করবে 1355 টাকা, পাইকারি বিক্রি হবে 1405 টাকা এবং খুচরা বিক্রেতারা এটা বিক্রি করবে ভোক্তার কাছে 1450 টাকায়। প্রতি লিটার অটো গ্যাস গত মাসে ছিল 66.43 টাকা, এটি এপ্রিল মাসে হবে 66.41 টাকা, অর্থাৎ এখানে 2 পয়সা কমলো। আর সরকারি এলপিজির মূল্য এই মাসেও অপরিবর্তিত। আর কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জুনের আগেই ডাকসু নির্বাচনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের কাছে নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেওয়া শেষে সাধারণ শিক্ষার্থীরা একথা বলেন। তারা বলেন যে জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হলে ক্ষমতাসীনরা সুবিধা নিতে পারে। নির্বাচন যেন পিছিয়ে দেয়া না হয় সেজন্য একটি গোষ্ঠী প্রশাসনকে চাপ প্রয়োগ করছে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। বলেন, ডাকসুর মতো ডাকসুতে ষড়যন্ত্র করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবস্থান অনশনেও যাবার হুঁশিয়ারি দেন তারা। এ সময় মার্কিন সহায়তায় ইসরায়েল যে ফিলিস্তিন নিধনে নেমেছে
তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। প্রভিসি এডমিন ম্যামের সাথে আমরা কথা বলেছি। ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির যে কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন এবং কার্যক্রম সমাপ্ত করে অতি দ্রুত তারা ডাকসুর রোডম্যাপ এবং ডাকসু নির্বাচন কমিশন গঠনের দিকে তারা ধাবিত হবেন। ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। মৃত্যু ফাঁদে পরিণত হওয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার সকালে জেলা প্রশাসক চত্বরে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কটিতে পর্যটক সহ বছরে অন্তত 3 কোটি মানুষ যাতায়াত করে, কিন্তু সরু ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে মহাসড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মহাসড়কটি নিরাপদ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মানববন্ধন শেষে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। পর্যটকরা বারবার রক্তাক্ত হচ্ছে, এখানে লাশের মিছিল হচ্ছে, বিভিন্ন পরিবার এখানে দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার রাস্তাটা 6 লেন করা, এটা আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সরকার যাতে এটার জন্য সুস্পষ্ট পদক্ষেপ নিয়ে এটা যাতে বাস্তবায়ন করে। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কক্সবাজারকে এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য এই সড়ককে 6 লেন করাটা জরুরি। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে ভুক্তভোগী বিডিআর সদস্যরা। রোববার সকালে পিলখানার 4 নম্বর গেট সংলগ্ন জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। এ সময় তাদের ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহালের 1 দফা দাবিতে স্লোগান দেন তারা। 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর 2009-এর ব্যানারে আন্দোলন করা বিডিআরের সাবেক সদস্যরা জানান, ফ্যাসিস্ট সরকার এই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করে। বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহালের দাবি জানান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। আমাদেরকে সেই বিদ্রোহের তকমা থেকে মুক্তি দিয়ে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা চাই তাদেরও বিচার হোক। সকল ধরনের সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে পুনরায় বাহিনীতে ফিরিয়ে নেবেন। বর্তমান বিজিবির প্রধান এর মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। 23 মার্চ গাজার দক্ষিণাঞ্চলের চিকিৎসক সহ 15 জরুরি কর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের উপর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। তবে তাদের মধ্যে অন্তত 6 জন হামাসকে সহায়তা যুক্ত ছিল বলে অভিযোগ করেছে আইডিএফ, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরেনি। সম্প্রতি বালির নিচ থেকে 15 জনের মরদেহ উদ্ধারের পর তোলপাড় শুরু হয়। রেড ক্রিসেন্ট এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থা বিষয়টির স্বাধীন তদন্তের আহ্বান জানান। বন্দীদের মুক্ত না করে গাজায় অনবরত আগ্রাসন চালিয়ে যাওয়ার প্রতিবাদে ইসরায়েলে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। শনিবার তেল আবিবের রাস্তায় নেমে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। দাবি করা হয় হামাসের কাছ থেকে নিরাপদে বন্দীদের উদ্ধারের উদ্যোগ নিতে। 59 জন বন্দীকে মুক্ত না করে নেতানিয়াহুর বিদেশ সফরের তীব্র নিন্দা জানান তারা। দাবি জানানো হয় গাজায় বর্বরতা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকরের। গাজায় বন্দী থাকা অর্ধশতাধিক ইসরায়েলিকে মুক্ত না করেই 18 মার্চ থেকে উপত্যকায় পুনরায় আগ্রাসন শুরু করে আইডিএফ। এর আগে 2 মাসের যুদ্ধবিরতিতে মুক্ত করা হয় 38 জন ইসরায়েলি বন্দীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে। এছাড়াও ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও বিক্ষোভ করছেন
হাজারো মানুষ। শনিবার হ্যান্ডস অফ নামক এই বিক্ষোভে অংশ নেন 2.5 লাখের বেশি মানুষ। মূলত ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই, সবশেষ শুল্ক আরোপ এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এসব বিক্ষোভ হচ্ছে। এ সময় তারা ফেডারেল সরকারকে ঢেলে সাজানোর দাবি জানান। এদিকে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পাওয়ার পর মার্কিন কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে ইলন মাস্ক। এটিও মেনে নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের মানুষ। গণতন্ত্রের উপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এছাড়া বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনেও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইউক্রেনের রাজধানী কিয়েভে মিসাইল হামলা করেছে রাশিয়া। হামলার পর আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে অগ্নি নির্বাপন কর্মীরা। ক্ষেপণাস্ত্রের হামলায় কিয়েভের কয়েকটি স্থানে আগুন ধরে যায়। এ সময় মেট্রো স্টেশনে আশ্রয় নিতে হয় সাধারণ মানুষকে। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চল মাইকোলাইভে রাশিয়ায় বিমান হামলায় বাড়িতে আগুন ধরে আহত হয়েছেন অনেকে। এর আগে গেল শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভি রিহ শহরে মিসাইল হামলায় 9 শিশুসহ 19 জনের প্রাণ যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ইউক্রেনে বেড়েছে রাশিয়ার হামলা। অন্যদিকে রাশিয়া দাবি করছে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে অন্তত 6টি হামলা করেছে ইউক্রেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ অবকাঠামো আর গ্যাস পাইপলাইন। ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ফের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এর ভিডিও প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেখানে দেখা যায় যে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএস হ্যারি ট্রুম্যান থেকে যুদ্ধ বিমান দিয়ে হুতিদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। 2023 সাল থেকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে শতাধিক অভিযান চালায় হুতিরা। এর প্রতিশোধ নিতে গেল 15 মার্চ থেকে ইয়েমেনে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। অবশ্যই এর জবাবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে বেশ কয়েকবার পাল্টা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হলো ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। শনিবার রাতে এই বিলটিতে সই করেন দেশটির রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। এর আগে সরকার ও বিরোধী দলের দীর্ঘ বিতর্কের পরে পার্লামেন্টে উভয় কক্ষে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। এর মধ্য দিয়ে ওয়াকফ বোর্ড জানায় সরকারের নিয়ন্ত্রণে থাকবে ওয়াকফ সম্পত্তি। এতে ক্ষোভে ফুঁসছে ভারতের সংখ্যালঘু মুসলিমরা। অভিযোগ, আইন সংশোধনের নামে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে মোদী সরকার। ভারতের ওড়িশায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 15 জন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বাসটিতে অন্তত 70 জন বাংলাদেশি পুণ্যার্থী ছিলেন। বাসটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে পুরীতে যাচ্ছিল। ভুবনেশ্বরের উত্তর চক এলাকায় মহাসড়কে পর্যটকবাহী এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে মৌসুমী ঝড়ের তাণ্ডব ও মুষলধারে বৃষ্টিপাতে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 10 জনই টেনেসি অঙ্গরাজ্যের। আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেনেসি, টেক্সাস, ওহাইও অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা। রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্লাবিত হওয়ার ভোগান্তিতে বাসিন্দারা। শনিবার থেকে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় নদীর পানি বাড়ার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 24 ঘন্টায় 324 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এ অবস্থায় শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ সহ একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন স্লোগানে দিনব্যাপী নানাবিধ কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করেছেন ক্রীড়া উপদেষ্টা। সকালে ক্রীড়া দিবসের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। আয়োজিত র্যালিতে জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ইসলাম ও জাকের আলী এবং জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া অংশ নেন। র্যালি নিয়ে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে যান। সেখানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে সঙ্গে নিয়ে আলোচনা সভায় অংশ নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের দৌড়ে না থাকলেও এখনই হাল ছাড়ছেন না দলটির ওপেনার তানজিদ তামিম। ঈদ বিরতি শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে। বিকেএসপির উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিজের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চান জাতীয় দলের এই ওপেনার। যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট, এটা একটা মোমেন্টামের দরকার। আমরা যদি মোমেন্টামটা ভালো শুরু করতে পারি, তাইলে মোমেন্টাম যদি ক্যারি করতে পারি আমরা, তাইলে মনে হয় যতগুলো ম্যাচ আছে, সুপার লিগ আছে সামনে, তো সবগুলো ম্যাচই কাজে লাগবে। তো আশা করি সবাই ঈদের পরে সবাই এখনও ফ্রেশ, তো আশা করি আমরা যদি ভালো শুরু করতে পারি, এটা আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম ব্যালেন্স টিম, তো আশা করি যে পরবর্তীতে এটা অনেক ভালো কাজে লাগবে। আমার আরও কিছু দেওয়ার আছে টিমকে, তো আশা করি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার, টিমকে হেল্প করার। শেয়ার কারসাজির ঘটনায় আবারও জরিমানার কবলে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশের শেয়ার বাজারে বিমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় সম্প্রতি জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি। সেখানে বিশেষের অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও ব্যবসায়িক অংশীদার আবুল খায়ের হিরো ও তার পরিবারের সদস্য সহ 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে মোট 2 কোটি 21 লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। এর আগে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার কারসাজিতে 31 কোটি 38 লাখ টাকা জরিমানা করা হয়েছিল সাকিবকে। থাইল্যান্ডে থাই ওপেনে চ্যাম্পিয়নশিপে ব্যাক স্ট্রোক ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। 100 মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে রাফি 58 মিনিট 90 সেকেন্ড টাইমিং করেন। এই ইভেন্টে এটি তার সেরা টাইমিং। 56 মিনিট 93 সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন একজন থাই সাঁতারু। আর দ্বিতীয় হওয়া হংকংয়ের সাঁতারুর টাইমিং 57 মিনিট 84 সেকেন্ড। রোববার 50 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন তিনি। বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি জাতীয় পর্যায়ের একাধিক রেকর্ড তার দখলে। জুলাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের আগে এই প্রতিযোগিতায় পদকদ্বয়ে সন্তুষ্ট রাফি। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।